12 ফেব্রুয়ারি বাংলাদেশে প্রধান উপদেষ্টার নেতৃত্বে সরকারের উপদেষ্টা পরিষদ, গণমাধ্যমের কর্মী এবং ডিজিএফআইয়ের টর্চার সেল নিয়ে নিরন্তর কাজ করে যাওয়া সাংবাদিক নেত্র নিয়োজিত তাসনিম খলিল সহ অন্যান্য মানবাধিকার সংস্থার লোকজন যেই ডিজিএফআইয়ের টর্চার সেল পরিদর্শনে গেলেন, সেখানে কথিত যে আয়নাঘর, সেই আয়নাঘরের ভয়ঙ্কর রূপ কি বেরিয়ে এসেছে কিনা, ভয়ঙ্কর আয়নাঘরের রূপ যদি বেরিয়ে এসে থাকে, শেখ হাসিনার আমলে যারা নির্যাতন, গুম এবং খুনের শিকার হয়েছে তাদের সেই সব প্রমাণাদি সামনে এসেছে কিনা, এবং এসে থাকলে এর রিপারকেশন অর্থাৎ পরিণতি কি, এটার বিচারিক প্রক্রিয়া যদি শুরু হয়, কী ধরনের তথ্য এবং প্রমাণাদি হাজির করা গেল কিংবা জনসমক্ষে দেখানো গেল, সেটি নিয়ে নানা রকম আলোচনা চলছে। এবং টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে, সেটা শুনলাম আজকে। আমার ধারণা ছিল যে এখানে আয়নাঘর বলতেছি কয়েকটা আছে, এখন শুনতেছি আয়নাঘরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে। কেউ বলতে 700, কেউ বলতে 800। যে সংখ্যাও নিরূপণ করা যায় কতটা আছে, কতটা জানা আছে, কতটা অজানা রয়ে গেছে সেই জিনিস। আমরা এমনি শুনি আইয়ামে জাহেলিয়াত বলে একটা কথা আছে। এই গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে, এটা তার একটা নমুনা। আয়নাঘরের যেই দৃশ্য আমরা দেখলাম, সেই জায়গাতে বেশ কিছু জিনিস পরিষ্কার হয়ে ওঠে। দেখুন, এখনও শেখ হাসিনার আমলে যেসব বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, খুন গুমের ঘটনা ঘটেছে, সেগুলোর ডিনায়াল অর্থাৎ অস্বীকার করার একটা প্রবণতা আমরা সমাজে দেখছি, বিশেষত পতিত আওয়ামী লীগ সরকারের কর্মী সমর্থকদের মধ্য থেকে, এবং তারা নানা রকম বলার চেষ্টা করছেন যে এই ধরনের অপরাধ শুধুমাত্র শেখ হাসিনা করেছে, আর কেউ করেনি, নানা রকম কথা হচ্ছে। কিন্তু অপরাধ যে হয়েছে এবং অপরাধের মাত্রা যে চরম সীমায় পৌঁছে গেছে, সেটি নিশ্চয়ই প্রমাণ করার জন্য দৃশ্যমান যেসব হাজির প্রমাণাদি আমাদের লাগে, আয়নাঘর এই প্রমাণাদি কিছুটা হলেও জনসমক্ষে হাজির করেছে বলে আমরা নিঃসন্দেহে বলতে পারি। যদিও অনেক প্রমাণাদি নষ্ট হয়ে গিয়েছে বলে অভিযোগ আমরা দেখলাম। ভিডিওতে অনেক ঘর ভেঙে ফেলা হয়েছে, রং করে নতুন করে প্রলেপ দেওয়া হয়েছে, এবং আমরা এটাও জানি সেনাবাহিনীর তরফ থেকে একটা অস্বস্তি ছিল এই জায়গাটিকে জনসমক্ষে উন্মুক্ত করার, কেননা তাতে রাষ্ট্রীয় যে গোয়েন্দা সংস্থা আছে, গোয়েন্দা বাহিনী আছে, সামরিক গোয়েন্দা ডিজিএফআই, তাদের যে সামগ্রিক কর্মকাণ্ড, সেটি নিয়ে জনমনে প্রশ্ন উঠতে পারে। কিন্তু তারপরেও নানান রকম সামাজিক চাপ, গণমাধ্যমের চাপ এবং অন্যান্য চাপের প্রেক্ষিতে যেই জিনিসটা আমরা দেখলাম, সেটিতে অবর্ণনীয় কিছু বিষয় উঠে এসেছে। যেমন ইলেকট্রিক শকের চেয়ার যেটাকে বলা হচ্ছে, এটি আসলে পরে ব্যাখ্যায় আমরা জেনেছি যে এটি রিভলভিং একটা চেয়ার। এই চেয়ারের পায়ে এটি বিশেষায়িতভাবে তৈরি করা, পা বেঁধে এবং চেয়ারের উপরের অংশে মাথাটা বেঁধে এমনভাবে ঘূর্ণনি দেওয়া, এমনভাবে ইলেকট্রিকভাবে এটাকে ঘূর্ণ দেওয়া হয় যে কারোর আতারাম খাঁচায় উঠতে বাধ্য। আমরা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের গলায় দীর্ঘদিন একটা স্কার্ফ পরতে আমরা দেখেছিলাম। ধারণা করা হয় কিংবা বলা হয় যে এই ডিজিএফআইয়ের টর্চার সেলে তাকে বেঁধে রেখে যে ঘূর্ণন দেওয়া হয়েছিল, তাতে একটা পর্যায়ে ওই দড়ি ছিঁড়ে তার গলা মারাত্মকভাবে আহত হয়, রক্তক্ষরণ হয়, তার প্রেক্ষিতেই তার এই আহত আর এই যে প্রমাণ, সেটি। তো এটি হলো একটি বিষয়। আরেকটি বিষয় হলো যে যারা বন্দিশালায় বন্দী ছিলেন, তাদের প্রত্যক্ষ বর্ণনা মতে প্রত্যেকটি জায়গায় ঘরগুলোতে ছিল এক্সস্ট ফ্যান, যে এক্সস্ট ফ্যান খুব শব্দ করে ঘুরত, যেন ভিতরে যারা কান্নার শব্দ করে সেই কান্নার শব্দগুলো বাইরে না পৌঁছায়। কান্নার শব্দ যে করতো মানুষ, তার অহরহ প্রমাণ তো আমরা দেয়ালে দেয়ালে দেখলাম। আই লাভ মাই ফ্যামিলি মাসুদ ইব্রাহিম নামক একজন ব্যক্তি, যাকে 2016 সালে জঙ্গি সন্দেহে আটক করা হয় এবং গুম করে রাখার পর তাকে মেরে ফেলা হয়। সে মেরে ফেলার আগে যে এই ঘরে বন্দী ছিল, সেখানে খোদাই করে লিখেছে, আই লাভ মাই ফ্যামিলি, আমার পরিবারকে আমি ভালোবাসি। এই ধরনের নানান, ওরা এরপরেও মিথ্যা বলবে, এই ধরনের একটা দেয়ালের লিখনও আমরা দেখেছি। তো এই দেয়ালের লিখন এবং যারা ভুক্তভোগী তাদের প্রত্যক্ষদর্শীর বিবরণ, যেমন জামায়াতে ইসলামীর
যিনি প্রতিষ্ঠাতা বাংলাদেশে গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার আজমিশ সেনাবাহিনীর একজন অফিসার ছিলেন, তাকে নিয়ে যদিও অনেক রকম বিতর্ক আছে, কিন্তু কোনো রকম অপরাধের বিচার করা ছাড়া তাকে যে দীর্ঘ কয়েক বছর বন্দি করে রাখা হয় এবং বন্দিদশা থেকে তিনি যে মুক্ত হয়ে নানা রকম বর্ণনা দিয়েছিলেন, সে আজকে সরজমিনে তিনিও গিয়েছিলেন এবং যে এই জায়গাগুলোতে যেখানে তিনি ছিলেন কিংবা যে জায়গাগুলোতে তিনি দেখেছেন সেটার বর্ণনা তিনি দিচ্ছিলেন। রাজনৈতিক মতাদর্শগত দিক থেকে তাদের সাথে আমাদের হয়তো ভিন্নতা আছে, কিন্তু তাদের সাথে অপরাধ সংগঠিত হয়েছে সেটা হর্সেস মাউথ থেকে আমরা শুনলাম। মানে ইট ওয়াজ নেভার এক লাইনে কোনো সময় ছিল না, পরবর্তীতে বলা হলো যে এখানে আপনার থাকতে, আমি জিজ্ঞেস করেছিলাম যে কত মাস থাকতে হবে, আর ওই যে এটা তো আপনাকে বলা যাবে না, এটা উপর থেকে অর্ডার আসবে। মীর কাসেমের পুত্র ব্যারিস্টার আরমান, কোনো রকম তার বিরুদ্ধে কোনো রকম অভিযোগ নাই, মামলা নেই, কিন্তু তাকে বছরের পর বছর আটকে থাকতে হয়েছে এই ঘরে। তিনি জানতেন না তাই তিনি ফিরবেন কিনা জীবিত। তিনি জীবিত ফিরে পরিবারের কাছে ফিরেছেন। এখন তিনিও গিয়েছিলেন, আরও গিয়েছিলেন এই যে 11 বছরের একটা মেয়ে, এখন যিনি বড় হয়েছেন, নেকাব পরা আপনারা দেখতে পাচ্ছেন, তার মা এবং তাকে সহ গুম করা হয়। তার বয়স কম, এজন্য তাকে হয়তো ছেড়ে দেওয়া হয়, এখনো পর্যন্ত তার মাকে পাওয়া যায়নি। এই ঘরে ইলিয়াস আলী বিএনপি নেতা ছিলেন কিনা, তার মৃতদেহ কোথায় গিয়েছে, কোনো হদিস নেই। তো এই ধরনের যেসব ঘটনা প্রবাহ আছে, সেই ঘটনা প্রবাহ জনসমক্ষে দেখার সুযোগ তৈরি করে দেওয়া হলো এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এই আয়নাঘর, কথিত বলছে এই কারণে যে আয়নাঘরের নামটা ডিজিএফআইয়ের দেওয়া না, আয়নাঘরের নামটা দেওয়া যারা এটা নিয়ে অনুসন্ধান করেছে সেই অনুসন্ধানী নেত্র নিউজের তাসনিম খলিল এবং তার যে টিম, তারা এটা দিয়েছিলেন। তখন থেকে এটি আয়নাঘর নামে পরিচিত। তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, যার উপরে ন্যস্ত হয়েছে শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের বিচারের ভার, তিনি বলছিলেন যে গ্যালারি নামক একটা উন্নততর বন্দিশালাও আছে। আয়নাঘর হলো একটু নিম্নতরের, কিন্তু গ্যালারি নামক একটি উন্নততরের বন্দিশালাও আছে। আয়নাঘর অথবা গ্যালারি অথবা আইন উপদেষ্টার কথা অনুযায়ী আমরা যেটা বুঝলাম যে প্রত্যেকটা জেলায় নিদেনপক্ষে একটা করে এরকম টর্চার সেল ছিল এবং এই প্রত্যেকটা টর্চার সেলে কোথাও শতাধিক রুম আছে, কোথাও তার চেয়ে কম রুম আছে এবং গত 15-16 বছরে অগণিত মানুষকে সেখানে নিয়ে রাখা হয়েছে, নির্যাতন করা হয়েছে, কাউকে ছেড়ে দেওয়া হয়েছে, আবার কারোর হদিশ পরিবার পায়নি। এই ধরনের একটি অপরাধের দায় সরকার প্রধান হিসেবে শেখ হাসিনা অথবা আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানরা অথবা জয়েন্ট ইন্টারোগেশন সেল বলে যেটি আছে, তারা এড়াতে পারে কিনা? না, এড়াতে পারে না। কেন পারে না? জাতিসংঘ কোনো দলের পক্ষ হয়ে কাজ করে না। জাতিসংঘের যে ফ্যাক্টস ফাইন্ডিং কমিশন প্রতিবেদন দিয়েছে, সেই প্রতিবেদনে স্পষ্ট করেই তারা বলেছে যে শেখ হাসিনা জুলাইয়ের আন্দোলন দমাতে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করেছেন এবং তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন যে যারা আন্দোলন করছে তাদের নেতাদের, হোতাদেরকে ধরে মেরে ফেলা এবং ডেড বডি, মৃতদেহ একদম নিখোঁজ করে দেওয়া, যেন কেউ খুঁজে না পায়। বানানো কথা না, এটি জাতিসংঘের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির প্রতিবেদন, সেই প্রতিবেদনের একটি সারসংক্ষেপ। তো জাতিসংঘের মতো একটি সংস্থা যখন শেখ হাসিনার অপরাধের স্বীকৃতি হিসেবে প্রমাণ দিয়ে দেয়, তখন এই অপরাধ লুকানোর আর কোনো সুযোগ থাকে কিনা রাজনৈতিক দল এবং দল হিসেবে সরকার প্রধান হিসেবে শেখ হাসিনার? এরপরেও আরও অনেকেই এইটার বিরোধিতা করবেন, এরপরেও এটি নিয়ে নানান রকম কথা বলবেন, কিন্তু মূল কথা হলো যে শেখ হাসিনার হাতে রক্তের দাগ,
শেখ হাসিনা জুলাইয়ের আন্দোলনে আহত, কেবলমাত্র জুলাইয়ের আন্দোলনে আহত যেসব মানুষকে হত্যা করে তাদের ডেড বডি গায়েব করে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন, এটি জাতিসংঘের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গত 6 মাস ধরে যে বিভিন্ন সাক্ষ্য প্রমাণ নিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী, অন্যান্য ভুক্তভোগী পরিবার, তাদের প্রতিবেদনের মূল প্রতিপাদ্য হচ্ছে এটি। তো সেইটা মেনে নিলে, সেইটা যদি আমরা মাথায় রাখি, এটি তো একটি আজীবনের কলঙ্ক যে এটি বাংলাদেশের কোনো সরকার দেয়নি, ছাত্র জনতা দেয়নি, এটি জাতিসংঘের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি দিয়েছে। সেই কলঙ্ক দাগ নিয়ে আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কি হতে পারে, কতটুকু খারাপ হতে পারে, কতটুকু ভালো হতে পারে, নিশ্চয়ই নিয়ে এখন তুমুল বিতর্ক। এরই মধ্যে ছাত্র নেতারা ব্যান বাংলাদেশ আওয়ামী লীগ নামক হ্যাশট্যাগ ক্যাম্পেইন প্রচার করেছেন। রাজনৈতিকভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে কিনা সময় বলে দেবে হয়তোবা, কেননা গণহত্যার দায় একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে প্রমাণিত হলে সন্ত্রাসের দায়ে যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ক্ষমতা বাংলাদেশের সরকারের আছে। কিন্তু দল হিসেবে আওয়ামী লীগ এবং শেখ মুজিবের মতাদর্শের মানুষেরা তাদের প্ল্যাটফর্ম পাবে কি পাবে না, সেটি যদি প্রশ্নবিদ্ধ হয়ে থাকে কিংবা সেটি নিয়ে যদি প্রশ্ন থেকে থাকে, সেটি নিয়ে যেহেতু একেবারেই মীমাংসিত বিষয় নাও হয়ে থাকে, কিন্তু এটি কি মীমাংসিত বিষয় নয় যে শেখ হাসিনা গণহত্যাকারী, শেখ হাসিনার হাতে রক্তের দাগ, শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধের দোষে দুষ্ট, তার নেতৃত্বে আবার আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করবে, সেই রাজনীতির পক্ষে যারা কথা বলছেন তারাও কি মানবতার শত্রু সহযোগী হিসেবে ভূমিকা পালন করছেন না? দেখুন, বাংলাদেশে হয়তো আওয়ামী লীগের রাজনীতি থাকবে, শেখ হাসিনা শেখ মুজিবের যে মতাদর্শ, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে তাদের যে বয়ান, সেই বয়ানের পক্ষের রাজনীতি থাকবে, সেটা আওয়ামী লীগ নামে হোক, ভিন্ন নামে হোক। কিন্তু ব্যক্তি শেখ হাসিনা এবং তার যেসব সাঙ্গপাঙ্গরা এই হত্যাকাণ্ডের মদত দিয়েছে বলে জাতিসংঘের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটিও প্রমাণ দিয়েছে, এবং আয়নাঘর যার চাক্ষুষ ছবি আমরা দেখতে পেলাম, নির্যাতনের বর্ণনা আমরা দেখতে পেলাম, এত কিছুর পরে শেখ হাসিনার রাজনীতি তো বাংলাদেশ থেকে কবর হয়ে যাওয়ার কথা। এই বিষয়ে তো নিশ্চয়ই আর কারো দ্বিমত থাকার কথা না। যারা দ্বিমত করবেন তারা নিশ্চয়ই সত্যকে অস্বীকার করতে চান, তারা নিশ্চয়ই বাস্তবতাকে অস্বীকার করতে চান, তাদের ভিতরেও নিশ্চয়ই এক একজন শেখ হাসিনার মতো খুনে মনোবৃত্তি বসবাস করে বলেই আমার ব্যক্তিগত বিশ্লেষণে মনে হয়। শাহেদ আলম শোতে আয়নাঘরের ভয়ঙ্কর অপরাধ নিয়ে আমি আলোচনা করলাম, কিন্তু এর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে নানানজনের নানান প্রতিক্রিয়া নেওয়ার আমি চেষ্টা করব, এবং এই নিয়ে আমাদের আলোচনা এবং বিতর্ক অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করছি।